মানবতার শত্রু মব জাস্টিস, আওয়ামী পোষ্য সন্ত্রাসীরা বিচারহীনতার সংস্কৃতি প্রতিষ্ঠা করে বললেন তারেক রহমান। আগে জাতীয় নির্বাচনের দাবি বিএনপির, অন্তর্বর্তী সরকারের অধীনেই আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াত। সর্বাগ্রে জাতীয় নির্বাচন হওয়াটাই বাঞ্ছনীয় এবং এ ব্যাপারে বিএনপির মতামত অত্যন্ত সুস্পষ্ট। ন্যাশনাল ইলেকশনের আগে আমাদের দাবি লোকাল গভর্নমেন্ট ইলেকশন করা। 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, একমত রাজনৈতিক দল। রাষ্ট্রের মূলনীতি নিয়ে মতবিরোধ। পলিথিন প্লাস্টিক বিশ্বকে ধ্বংস করছে, বৃক্ষ মেলা উদ্বোধনে প্রধান উপদেষ্টা। জীবন ধারণ পদ্ধতি পরিবর্তনের তাগিদ। কাল থেকে শুরু এইচএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে 12.5 লাখ পরীক্ষার্থী। মানতে হবে স্বাস্থ্যবিধি। ইতিহাসের ব্যয়বহুল ন্যাটো সম্মেলন এবার। গাজায় যুদ্ধবিরতি ও বন্দি মুক্তি নিয়ে বড় ধরনের অগ্রগতি জানালেন ট্রাম্প। এবং কলম্বো টেস্টে দিন শেষে প্রথম ইনিংসে 8 উইকেটে 220 রান বাংলাদেশের। হাফ সেঞ্চুরিও করতে পারেননি কেউ। দর্শক, আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায়। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, সঙ্গে থাকছে আমি তানসিয়া জুথি। মব জাস্টিস নামে এক হিংস্র উন্মাদনা মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্যাতিতদের সমর্থনে 26 জুন জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। বাংলাদেশে প্রায় 16 বছর ধরে গণতন্ত্রকে বন্দী করে ভয়াবহ আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন চলেছে উল্লেখ করে তিনি আরো বলেন, আওয়ামী ফ্যাসিবাদী আমলে বাংলাদেশকে সর্বগ্রাসী রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের দাবি করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, বিএনপি কখনো মব সন্ত্রাসকে সমর্থন দেয়নি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে বিস্তারিত থাকছে। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের আয়োজনে প্রশাসনে লুকিয়ে থাকা আওয়ামী দোসর ও মব সংস্কৃতির হোতাদের গ্রেপ্তারের দাবিতে যুব সমাবেশের আয়োজন করা হয়। এই মব সন্ত্রাসের নামটি গত 17 বছরে ছিল না, যখন জয়নুল আবদিন ফারুককে রাস্তায় পিটিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে। সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক শেখ হাসিনাকে মবের রানী অভিহিত করে বলেন, বিএনপি কখনো মব সন্ত্রাসের পক্ষে নয়। যারা মব সৃষ্টি করেছে, যারা আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে ইশরাকের নির্বাচনী প্রচারণার সময় কারণ বাজারে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করছিল, তারা কারা? এই সকল মিডিয়া ব্যক্তিত্বরা সেদিন ফটো সহ ওই সকল লোকের ছবি বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিয়েছিল। সেই মব রানী, মাস্টার মাইন্ডের রানী শেখ হাসিনা সেদিন কর্ণপাত করে। আর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই অভ্যুত্থানে আহতদের আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে 4 জনকে চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিডিআর হত্যা করিয়েছিল আওয়ামী লীগ তাদের নিজেদের আর প্রভুদের স্বার্থ রক্ষায়। পরিকল্পিতভাবে বিডিআর পিলখানা হত্যাকাণ্ড ঘটনা হয়েছিল কারো স্বার্থে, প্রভুদের স্বার্থে অথবা অন্য কোনো স্বার্থে ঘটিয়েছিল। এ সময় জামাত স্থানীয় নির্বাচন আগে চায় এমন বক্তব্যের বিষয়ে বিএনপির মতামত জানতে চাইলে তিনি বলেন, আগে জাতীয় নির্বাচন হতে হবে। এ ব্যাপারে বিএনপির বক্তব্য স্পষ্ট। এটা আগে পরের বিষয় না। মানুষের প্রত্যাশা, মানুষ 16-17 বছর ধরে ভোট দিতে পারেনি, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সুতরাং সর্বাগ্রে জাতীয় নির্বাচন হওয়াটাই বাঞ্ছনীয় এবং এ ব্যাপারে বিএনপির মতামত অত্যন্ত সুস্পষ্ট। আর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর থেকে যারা মব জাস্টিসের মাধ্যমে মানুষ হত্যা করেছে, তারা যে দলেরই হোক না কেন আইনের আওতায় এনে বিচার করার আহ্বান জানান রুহুল কবির রিজভী। জোর করে ক্ষমতায় থাকবে বলে। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। এদিকে জাতীয় নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের অধীনেই স্থানীয় নির্বাচন চায় জামায়াত ইসলামী, জানালেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বলেন, আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতির মাধ্যমে সংসদ গঠনের পক্ষে তার দল। এতে নির্বাচন কালো টাকার প্রভাব মুক্ত হবে।
ভোটাররাও নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। নিবন্ধন ফিরিয়ে দেয়ায় ইসিকে ধন্যবাদও জানায় জামায়াতের প্রতিনিধি দল। শিউলি রায় রিপোর্ট। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয় এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। বুধবার সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে সিএসি এএমএম নাসরুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হামিদুর রহমান আজাদ। নিবন্ধন ফিরিয়ে দেয়ায় ইসিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় নির্বাচন চায় জামায়াতে ইসলামী। লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে হয়, এটা ফেয়ার হবে, গ্রহণযোগ্য হবে, সেটা আমরা দাবি করেছি। আর ন্যাশনাল ইলেকশন সামনে হবে, ন্যাশনাল ইলেকশনের আগে আমাদের দাবি লোকাল গভর্নমেন্ট ইলেকশন করা। নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ ও সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি এবং পিআর পদ্ধতি নির্বাচন চায় জামাত। এতে নির্বাচন কালো টাকায় মুক্ত হবে বলেও মনে করেন তিনি। লেভেল প্লেইং ফিল্ড যেটা বলে, এটা যদি নিশ্চিত করা না যায় তাহলে সেখানে নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য হতে পারে না। এই জন্য আমরা বলেছি পিআর পদ্ধতির মধ্য দিয়ে কালো টাকার দৌরাত্ম্য রহিত হবে, সন্ত্রাসী কার্যক্রম বন্ধ হবে, ম্যাক্সিমাম ভোটারদের ভোটের প্রতিফলন ঘটবে। সিএসির কাছে প্রবাসীদের ভোট নিশ্চিত করার দাবিও জানান জামাতের এই নেতা। আমাদের পক্ষ থেকে পোস্টাল ভোটার, অনলাইন ভোটার পদ্ধতি যেগুলো আছে, এগুলোই আপনারা ভোট গ্রহণের জন্য পদ্ধতি হিসেবে নিতে পারেন, যাতে করে আমাদের প্রবাসীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। অন্যদিকে দুপুরে সিএসি এএমএম নাসরুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে অষ্টম সংসদ নির্বাচনে সময়কার সংশোধনীয় আসন পুনর্বহালের জন্য দাবি জানান তারা। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। চীন সফররত বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে রাজনৈতিক সমঝোতা স্মারকে আগ্রহ প্রকাশ করেছেন দেশটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লি জিয়াংঝাও। মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সফররত প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় এসব আশাবাদ ব্যক্ত করেন লি জিয়াংঝাও। বিএনপি নেতারা বলেন, বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পে চীনের আরও বেশি অংশগ্রহণ প্রত্যাশা করে বিএনপি। পরে সফররত প্রতিনিধি দল চীনের আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার মিজ সুন হাইয়ানের আমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশ নেন। একজন ব্যক্তির জীবদ্দশায় 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এমন প্রস্তাবনায় একমত জামায়াতে ইসলামী সহ বেশিরভাগ রাজনৈতিক দল। শর্ত সাপেক্ষে এ প্রস্তাবনায় একমত হয়েছে বিএনপিও। এনসিসির বিকল্প হিসেবে প্রস্তাবিত সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি চায় না বিএনপি। রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও রয়েছে মতবিরোধ। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সপ্তম দিনের বৈঠকে আলোচনার নির্ধারিত বিষয় ছিল রাষ্ট্রের মূলনীতি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি, এনসিসি গঠন কাঠামো, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ও সংসদের নারী প্রতিনিধিত্ব। বৈঠকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল একজন ব্যক্তির জীবদ্দশায় 10 বছর করার প্রস্তাবনায় একমত হয় বিএনপি। তবে নির্বাহী ক্ষমতাকে খর্ব না করতে শর্ত জুড়ে দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সাংবিধানিক পদে নিয়োগের জন্য যদি কনস্টিটিউশনাল প্রভিশন রাখতে হয়, সেই ক্ষেত্রে আমরা এটাতে একমত না। আমরা ওই ক্ষেত্রে একমত যে এই সমস্ত নিয়োগের জন্য বিদ্যমান যে আইন আছে অথবা যেগুলো আইন নেই সেগুলো আইন করে সেই আইনগুলোতে সার্চ কমিটি সহ অন্যান্য বিষয় ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করে সেই আইনগুলো আমরা স্ট্রেনথেন করি, তাহলে আমরা একমত আছি। বৈঠকে এনসিসির বিকল্প সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির পক্ষে অবস্থান তুলে ধরে এনসিপি। সংস্কার কমিশনের পক্ষ থেকে, ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো নিয়োগের ব্যাপারে যে আইডিয়ার কথা বলা হয়েছে, আমরা এই আইডিয়ার সঙ্গে একমত।
মধ্যাহ্ন বিরতিতে সংবাদ সম্মেলনে একজন ব্যক্তির প্রধানমন্ত্রী হিসেবে 10 বছর নির্ধারণের পক্ষে দলীয় মত দেন জামায়াতে ইসলামের নায়েবে আমির। দাবি করেন এনসিপির বিকল্প প্রস্তাবনা সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি নির্বাহী ক্ষমতাকে খর্ব করবে না। বাংলাদেশে যে সমস্ত সাংবিধানিক কমিটিগুলো আছে, যেমন ইলেকশন কমিশন আছে, পাবলিক সার্ভিস কমিশন আছে, দুদক আছে, এবং আপনার পাবলিক অ্যাকাউন্টসে যারা আছে সেই সমস্ত কমিশন আছে, এই সব কিছুর জন্য একটা সিনক্রোনাইজ বডি থাকবে। কেউ কেউ বলেছেন এটা প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করা হবে, আসলে বিষয়টি এরকম নয়। রাষ্ট্রের মূলনীতি নিয়ে রাজনৈতিক দলগুলোর অনেকে সংস্কার কমিশনের দেয়া নতুন প্রস্তাবনার সাথে একমত হলেও এ নিয়ে ভিন্ন মত জানায় বাম রাজনৈতিক দলগুলো। এই মুক্তিযুদ্ধের যে ঐক্যের ভিত্তি ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এই তিনটি প্রশ্ন, তার সাথে গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি ও পক্ষপাতিত্ব, এই পাঁচটি বিষয় অবশ্যই মূলনীতির মধ্যে থাকতে হবে। যদি সংবিধানের মূলনীতিতে কারোর মনে হয় নাগরিক অধিকার, ধর্মীয় অধিকার খর্ব হচ্ছে, তাহলে নাগরিক অধিকারের জন্য ধর্মীয় স্বাধীনতার কথাও যুক্ত করা যায়, কোনো আপত্তি নেই। কিন্তু ওই 4 মূলনীতির সাথে যুক্ত করতে হবে। 4 মূলনীতি বাদ দিয়ে কোনো কিছু আমরা গ্রহণ করব না। 4টা মূলনীতি ছিল গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ। আমরা বলেছি দেখেন, সমাজতন্ত্রের জায়গায় সাম্য, মানবিক মর্যাদা, সুবিচার, এটা সমাজতন্ত্রকে কভার করে। ধর্মনিরপেক্ষতাবাদের জায়গায় আমরা বলেছি ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি এবং ধর্মের নিয়ে পক্ষপাতিত্ব। এত কিছু করার পরও তারপরে দেখা যাচ্ছে কেউ কেউ একমত হতে পারছেন না। ঐকমত্য গড়তে 3 দিনের বিরতি দিয়ে রোববার আবারও বসবে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জলবায়ু সংকট থেকে বিশ্বকে রক্ষায় পরিবেশ নষ্ট না করে জীবন ধারণ পদ্ধতি পরিবর্তনের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্লাস্টিক দূষণের ভয়াবহতা তুলে ধরে সামাজিক বনায়ন বাড়ানোর আহ্বানও জানান তিনি। বুধবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পরিবেশ ও বৃক্ষ মেলা উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে পরিবেশ, বন্যপ্রাণী সংরক্ষণ ও বৃক্ষরোপণ জাতীয় পুরস্কার বিতরণ করা হয়। আরও জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়। ও পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি, এমন প্রতিপাদ্য সামনে রেখে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পরিবেশ ও বৃক্ষ মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের পরিবেশ স্বাগত বক্তব্যে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পরিবেশ প্রশাসনে গতি আনা, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করছে মন্ত্রণালয়। প্রধান কাজ আমাদের হচ্ছে যে আমাদের পরিবেশ প্রশাসনে গতি আনা এবং পরিবেশ প্রশাসনে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা। আমাদের বন আইনটা হচ্ছে 1927 সালের। 1927 সালের বন আইন দিয়ে 2025-এর বাস্তবতায় দাঁড়িয়ে বন সংরক্ষণের কথা আসলে ভাবাই যায় না। আর পরিবেশ ধ্বংসের কারণে বিশ্বের সংকট বাড়ছে বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অস্তিত্ব রক্ষায় পরিবেশ নষ্ট না করে জীবন ধারণ পদ্ধতি পরিবর্তনের আহ্বান জানান তিনি। আমরা যদি আমাদের লাইফস্টাইল পরিবর্তন না করি, এই যুদ্ধে সামগ্রিকভাবে মানুষের পরাজয় অবধারিত, এর থেকে মুক্তি নাই। কিভাবে আমরা জীবন যাপন করব তার মধ্যে এটা লিখিত হয়ে গেছে। আর প্লাস্টিক দূষণের ভয়াবহতা তুলে ধরে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, প্লাস্টিক ব্যবহার বিশ্বে 3 ধরনের সংকট বাড়িয়ে দিয়েছে। এ সময় সামাজিক বনায়নে জোর দেওয়ার তাগিদ দেন তিনি। প্লাস্টিকের ব্যবহার পৃথিবীতে 3 ধরনের সংকটকে বাড়িয়ে দিয়েছে: জলবায়ুগত সংকট, প্রকৃতিগত সংকট, জীববৈচিত্র্যের ক্ষতি। এটা শুধু প্লাস্টিকের জন্য, আরো বহু জিনিস আছে। অনুষ্ঠানে জাতীয় পরিবেশ পদক 2024, বন্যপ্রাণী সংরক্ষণ জাতীয় পুরস্কার 2025 এবং বৃক্ষরোপণ জাতীয় পুরস্কার 2024 তুলে দেওয়া হয়। আলী আক্কাস আকাশ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সন্ধ্যা। সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়ালকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার দুপুরে রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবির যুব কমিশনার মোহাম্মদ নাসরুল ইসলাম জানান, শেরেবাংলা নগর থানার মামলায় গ্রেফতার করা হয়েছে।
মামলার পরেই আত্মগোপনে থাকেন তিনি। গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান নাসরুল ইসলাম। মাহবুব তামিমের প্রতিবেদনে বাকিটা থাকছে। প্রহসনের নির্বাচন করার অভিযোগে 2014 সালের নির্বাচনের সময় দায়িত্বে থাকা সিইসি কাজী রকিবউদ্দিন আহমদ, 2018 সালের নির্বাচনে তৎকালীন সিইসি AKM নুরুল হুদা ও 2024 সালের নির্বাচনে তৎকালীন সিইসি কাজী হাবিবুল আউয়ালকে আসামি করে গত 22 জুন রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি মামলা হয়। এই মামলায় সেদিনই গ্রেপ্তার হন সাবেক সিইসি AKM নুরুল হুদা। এরপর বুধবার রাজধানীর মগবাজার এলাকায় ডিবি অভিযানে গ্রেপ্তার হয় আরেক সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল। পরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। আমাদের কাছে গোপন তথ্য ছিল, গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান আমরা জানতে পারি যে মগবাজারে আছে। তৎপ্রেক্ষিতে আমরা সেখানে নজরদারি রাখি। নজরদারির এক পর্যায়ে আমরা যখন জানতে পারি তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হই, তখনই সেখান থেকে আমরা তাকে আমাদের হেফাজতে নিই। এই মামলায় অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলেও জানান ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। এই মামলায় যারা এজাহারভুক্ত আসামি আছে সকলের ব্যাপারেই আমরা গোয়েন্দা তৎপরতা রেখেছি, আমরা আমাদের নজরদারি রেখেছি, আমাদের কার্যক্রম অব্যাহত আছে। আমরা যদি আমাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্যপাত্র থাকে তাহলে আমরা প্রয়োজনীয় আইনানুগ যে ব্যবস্থা সেটা গ্রহণ করব। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। বিডিআর হত্যাকাণ্ড দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের ফল বলে মনে করছে তদন্ত কমিশন। এর পেছনে রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণ উঠেছে তদন্তে। বুধবার স্বাধীন তদন্ত কমিশনের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কমিশনের সভাপতি মেজর জেনারেল আ.ল.ম ফজলুর রহমান। 2009 সালে 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানায় হত্যাকাণ্ডের ঘটনায় প্রকাশিত তদন্ত প্রতিবেদন পক্ষপাতমূলক বলেও মন্তব্য করেন কমিশন প্রধান। বিস্তারিত জানাচ্ছেন হাসান আল মাহমুদ। 114তম কর্মদিবসে বুধবার তৃতীয়বারের মতো গণমাধ্যমের মুখোমুখি বিডিআর হত্যাকাণ্ডে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। আমরা দিয়েছি 2009 সালে 25-26 ফেব্রুয়ারি পিলখানায় ঘটে যাওয়া হত্যাকাণ্ডের তদন্তে অগ্রগতি, সাক্ষ্য গ্রহণের সংখ্যা, আলামত বিশ্লেষণ করে প্রাথমিক ধারণা তুলে ধরেন কমিশন প্রধান মেজর জেনারেল আ.ল.ম ফজলুর রহমান। এবং এখন পর্যন্ত বেঁচে যাওয়া 15 সেনা কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ, একই সঙ্গে 50 জনের লিখিত বক্তব্য এবং শহীদ ও বেঁচে যাওয়া সেনা পরিবারের সদস্যদের সাক্ষ্য গ্রহণ হয়েছে বলেও জানান তিনি। এছাড়া আওয়ামী লীগের পলাতক 2 নেতা ইমেইলে কমিশনে লিখিত বক্তব্য দিয়েছেন বলেও জানায় কমিশন। একজন হলেন মির্জা আজম আর একজন হলো নানু। এই দুইজন তাদের লিখিত বক্তব্য আমাদেরকে দিয়েছেন, সেটা আমরা পর্যালোচনা করেছি। বাকিগুলো আমরা এম্বাসিতে যদি যেতে পারি তাহলে আবার সেই যেখানে তারা আছেন সেই এম্বাসির কর্মকর্তাদেরকে আমরা অনুরোধ জানাবো তাদেরকে হয় লিখিত বক্তব্য তাদের আমাদের কাছে উপস্থাপন করুক, কিংবা তাদেরকে অনলাইন করলে আমরা তাদের সঙ্গে কথা বলব। প্রাপ্ত তথ্য ও আলামত বিশ্লেষণে এই হত্যাকাণ্ড দীর্ঘমেয়াদী বিদেশি ষড়যন্ত্রের ফল বলেও দাবি করেন ফজলুর রহমান। 25-26 ফেব্রুয়ারি 2009 পিলখানায় সংঘটিত এই হত্যাকাণ্ডটি একটি দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের ফল হিসেবে কমিশনের কাছে প্রতীয়মান হয়েছে। ঘটনার সময় সামরিক হস্তক্ষেপ করলে সেনা অফিসারদের প্রাণহানি কমানো যেত বলেও জানান কমিশন প্রধান। মিলিটারি অপারেশন এখানে করা হয়নি, এই কথা বলা হয়েছিল ওই সময় যে কোলাটারাল ড্যামেজ বেশি হবে, মানুষ মারা যাবে, বিল্ডিং ধ্বংস হবে, এই হবে। তো কাজে এইভাবে বলেও কিন্তু এই তদন্তগুলোকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে। পুরো ঘটনার পেছনে রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল এমন দাবি করলেও আওয়ামী লীগের আমলে করা 2টি মামলার ব্যাপারে কোনো তদন্ত করবেন না বলেও জানায় কমিশন। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। নগর ভবনে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে সরকার প্রতিহিংসামূলক কোনো আচরণ করলে এই আন্দোলন নগর ভবনের গণ্ডি পেরিয়ে রাজপথে গড়াবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশফাক হোসেন। বলেন, মঙ্গলবার আন্দোলনে হামলাকারীরা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ঘনিষ্ঠজন। এর আগে শপথ নিয়ে আসিফ মাহমুদ যেসব বক্তব্য দিয়েছেন তার জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান ইশরাক। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। শপথ না পড়ানো এবং নগর ভবনে হামলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ সময় তিনি অভিযোগ করেন, শপথ না পড়িয়ে সরকার আইন ও সংবিধান লঙ্ঘন করেছে। এছাড়াও নবাগত একটি রাজনৈতিক দলকে সুবিধা দিতে সরকার পর্যায়ক্রমে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বর্তমান উপদেষ্টা পরিষদ সর্বসম্মতিভাবে তারা
সিদ্ধান্ত নিয়েছে আদালতের রায় যাই হোক, আইন আদালত যাই বলুক, তারা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব নিতে দেবে না। এটির পেছনে আমি মনে করি সম্পূর্ণ রাজনৈতিক কারণ রয়েছে। মঙ্গলবার নগরবাসীর স্বতঃস্ফূর্ত আন্দোলনকে প্রতিহত করতে সরকারের মদতপুষ্ট একটি মহল তাদের উপর হামলা করেছে বলেও অভিযোগ করেন ইশরাক। যার নেতৃত্বে এই হামলাটি হয়েছে সে এই উপদেষ্টার অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ ছিল, ঘনিষ্ঠভাবে কাজ করেছে। যৌক্তিক আন্দোলনে অংশগ্রহণকারী কর্মকর্তা ও কর্মচারীদের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রতিহিংসামূলক পদক্ষেপ নিলে আন্দোলন আরও ভয়াবহ রূপ নেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এর কোনো ব্যত্যয় হলে ঢাকা নগরবাসী মেনে নেবে না এবং পুনরায় আন্দোলন শুরু হলে তার নগর ভবনের গণ্ডি পেরিয়ে রাজপথে গড়াবে, সেটি করা উচিত হবে। বিএনপির এক নেতার ইন্ধনে ইশরাক আন্দোলন করছে। আসিফ মাহমুদের এমন মন্তব্যের জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলেও জানান ইশরাক। এটার জন্য তাকে অবশ্যই নাগরিকদের কাছে ক্ষমা চাইতে হবে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। কাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সারা দেশে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবার পরীক্ষায় বসছে 12,51,111 জন পরীক্ষার্থী। স্বাস্থ্যবিধি, নিরাপত্তা আর নকল মুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। সহকর্মীদের তথ্য ও ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। এইবার এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডে অংশ নিচ্ছেন ৭৮,৯৯৪ জন। ১০৬টি কেন্দ্রে নেওয়া হবে পরীক্ষা। সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত চলবে পরীক্ষা। পরীক্ষার্থীদের ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে। জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত যে নিয়মকানুনগুলো দিচ্ছে সবগুলোই মানার চেষ্টা করতেছি এবং ইনশাল্লাহ সবগুলো মেনে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করাবো ছাত্রদেরকে। বরিশালে ৬১,০০০ শিক্ষার্থী ১৪৪টি কেন্দ্রে অংশ নিচ্ছেন। প্রশ্ন পৌঁছে গেছে উপজেলাগুলোতে। নকল রোধে কঠোর নির্দেশনা দিয়েছে বোর্ড। নকলমুক্ত পরিবেশে আমরা এটাকে সম্পন্ন করতে পারবো এবং এখানে কোনো কেউ যদি কর্তব্য অবহেলা করে তার মধ্যে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। চট্টগ্রামে ২৮টি কলেজ ও ৬টি মাদ্রাসায় হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এতে সন্তুষ্ট অভিভাবকরা। এই সময়টাতে একটু বাসায় বসে পড়াশোনা যা করেছে সেটা একটু রিভাইজ দেওয়া। দিনাজপুর বোর্ডে ১,০৭,০০০ শিক্ষার্থী ২১৩টি কেন্দ্রে অংশ নেবেন। থাকছে প্রশাসন ও পুলিশের কড়া নজরদারি। আমাদের তরফ থেকে যা কিছু করা দরকার, যতটুকু করা সম্ভব তা আমরা করেছি। রাজশাহী বিভাগের জয়পুরহাটে ২৫টি কেন্দ্রে বসবে ৯,৩৩০ জন শিক্ষার্থী। ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও 5টি ভিজিলেন্স টিম করবে নজরদারি। সবাই যেন ভালোভাবে পরীক্ষা নিতে পারে এরকম আশায় আমি ব্যক্ত করতেছি। যশোরে এবছর এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১,১৬,৩১৭ জন শিক্ষার্থী। তবে করোনা সংক্রমণ হঠাৎ বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন শিক্ষার্থীরা। সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি, আমরা নোটিশ দিয়ে দিয়েছি কেন্দ্রগুলোতে। সিলেটে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ১৩,০০০। এবছর বসছে ৫৯,৬৮৩ জন। প্রশাসন থেকে বোর্ড সব মহলের প্রস্তুতিতে আশাবাদী অভিভাবক ও পরীক্ষার্থীরা। সুষ্ঠু, নিরাপদ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষার আয়োজন হলে ভবিষ্যতের জন্য এটি হবে এক বড় নির্দেশনা। নিউজ ডেস্ক, দেশ টিভি। অপ্রয়োজনীয় প্রকল্প ভেঙে ফেলার পক্ষে মত দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বুধবার দুপুরে অটোমোবাইল পলিসি ফর গ্রিন গ্রোথ অ্যান্ড কম্পিটিটিভ ইকোনমি শীর্ষক কর্মশালায় একথা বলেন তিনি। ইআরএফ ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। উপদেষ্টা বলেন, জাতীয় ব্যয়ের বড় অংশ দেনা পরিশোধে চলে যাচ্ছে। মেগা প্রকল্প নেয়ার আগে রাষ্ট্রীয় সক্ষমতা বাড়াতে হবে। লজিস্টিক সাপোর্ট এবং শ্রমের উৎপাদন ক্ষমতা সমন্বয় করতে পারলে দেশের অর্থনৈতিক সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে বলে মন্তব্য করেন বাণিজ্য উপদেষ্টা। এটা ইটস এ ভেরি ডিফিকাল্ট আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এগুলোকে অনুরূপ পরিমাণ টাকা খরচ করে ভেঙে ফেলা। এটা ভেঙে ফেলার দুইটা কারণ। একটা হচ্ছে যে এর কোনো অর্থনৈতিক ব্যবহার নাই, অর্থনৈতিক কারণ নাই এই প্রকল্পগুলো। কিন্তু যেগুলো প্রয়োজন নাই এমন সব জিনিস যা করা হয়েছে কল্পনার ভিতরেও আসে না। আমার ব্যক্তিগত, এটা আমার মত, এটা সরকারের মত, আমার ব্যক্তিগত মত হচ্ছে ভেঙে ফেলা।